আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইটে। সবাই জানেন যে দেশ জুড়ে একটা স্বস্তির আভাস এখন পাওয়া যাচ্ছে, কারণ লন্ডনে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতাকে অনেক ঐতিহাসিক বলছেন, আবার অনেকে বলছেন না, এত বড় ঘটনা হিসেবে এটাকে দেখা যাবে না, তবে এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে 1.5 ঘন্টা ব্যাপী একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, এবং এই বৈঠক নিয়ে কয়েকদিন ধরেই নানান ধরনের স্পেকুলেশন, নানান ধরনের বিশ্লেষণ, এবং অনেকেই তাকিয়েছিলেন এই বৈঠকের দিকে যে সেখানে কোনো ধরনের সমঝোতা হয় কিনা, নাকি আবারও সেই মতবিরোধ হবে এবং দেশে একটা অশান্তি বিরাজ করবে বা একটা উৎকণ্ঠা থাকবে জনগণের মধ্যে যে দেশ আবারও একটা সহিংস রাজনীতির দিকে যাচ্ছে কিনা। কিন্তু শেষ পর্যন্ত একটা সমঝোতা হয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে যে অচল অবস্থা ছিল বিএনপি এবং সরকারের মধ্যে, সেই অচল অবস্থা কার্যত আপাতত দৃষ্টিতে কেটে গেছে। বিএনপি এপ্রিলে যখন নির্বাচনের একটা টাইমলাইন দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন বিএনপি এর নিয়ে নাকশ হয়েছিল, কারণ তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে আসছিল। কিন্তু এখন এই বৈঠকের পর এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণ, অর্থাৎ রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং দুই পক্ষই ফলপ্রসূ বলছে বৈঠকে। বিএনপিও ফলপ্রসূ বলছে, সরকারের পক্ষ থেকেও ফলপ্রসূ বৈঠক হয়েছে। খুবই আনন্দঘন একটা পরিবেশে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেই বৈঠক হয়েছে, এবং দেশের সাধারণ মানুষ এবং অধিকাংশ রাজনৈতিক দল এটাকে স্বাগত জানিয়েছে, একটি অংশ ছাড়া, মানে রাজনৈতিক দলগুলোর। এবং সেটা আপনারা অনেকে জানেনও, অনেকেই বিষয়ে অবগত। একটি হচ্ছে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, এবং তারা আনুষ্ঠানিকভাবেই এটা নিয়ে বলেছে যে দেশের বাইরে গণঅভ্যুত্থানের পরবর্তীটি সরকার দেশের বাইরে গিয়ে দেশের সিদ্ধান্ত নেওয়া, এটাকে তারা নেতিবাচক হিসেবে বলছে, এবং তারা একরকম স্বাগতও জানিয়েছেন। দলটির নেতা হাসনাত আবদুল্লাহ বলছেন, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি, তবে কিন্তু যদি এরকম উল্লেখ করে তিনি বলছেন আবার দেশের বাইরে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত। সেই সঙ্গে সংস্কার বিষয়ে যে কোনো ধরনের কথা হলো না সেটা তারা বলছেন, কারণ সংস্কার তাদের একটা প্রধান এজেন্ডা। সেই সঙ্গে জুলাই সনদের বিষয়ে তারা বলছেন। এখন এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে, কিন্তু সে সময় গরম, পাবলিক পরীক্ষা, রোজার পরে সব মিলিয়ে এক ধরনের একটা বৈরী অবস্থার কারণে সবাই বলছিল যে নির্বাচন এগিয়ে আসা উচিত, এবং বিএনপিও একে একটা ছাড় দিয়েছে। তারা ডিসেম্বর থেকে সরে গিয়ে এখন ফেব্রুয়ারির মাঝামাঝিতে বা শেষের দিকে নির্বাচনের বিষয়ে একটা ঐক্যমত্য পৌঁছতে পেরেছে। তো এখন এনসিপির জায়গা থেকে এই অবস্থানকে একটু নেতিবাচকভাবে, যদিও তারা বলছে মুখে ইতিবাচক হিসেবে তারা দেখছে, কিন্তু আসলে তারা এটাকে খুব নাখোশ বা সন্তুষ্ট নয়, এটা ধরেই নেওয়া যায়। এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে দেশের বাইরে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত কেন, একটি দলের সঙ্গে ধরনের বৈঠক কেন। আমি এর আগেও আমার একাধিক ভিডিওতে বলেছি যে বিএনপিকে একটি দল বা এক ধরনের তাচ্ছিল্য করা কোনোভাবেই সমীচীন নয়, কারণ দেশের একটা বিপুল সংখ্যক মানুষের সমর্থন এই দলের প্রতি আছে, এবং এটাও আমরা জানি যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, কোনো দল তাদের সঙ্গে এখন পর্যন্ত লড়াইয়ে মাঠে টিকতে পারবে এমনটি মনে হচ্ছে না। এখন দুটি অংশ বা দুটি দল, যেটা বলছিলাম যে এনসিপি, এটা অত্যন্ত নাকশ, এবং তারা এখন কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়। এবং এটাও বোঝা যাচ্ছে যে এতদিন ধরে যে নির্বাচন নিয়ে একটা স্পষ্ট ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস দেননি, এক্ষেত্রে এনসিপির প্রভাব ছিল, এবং এনসিপি মূলত এটা ঝুলিয়ে রেখেছিল যে নির্বাচন যাতে করে বিলম্ব বা দেরি করা যায়। তাদের প্রস্তাব হচ্ছে যে সংস্কার এবং জুলাই সনদ, এবং প্রধান উপদেষ্টা কিন্তু এও বলেছেন যে তিনি একেবারেই খুব যে স্পষ্ট করেছেন এমন নয়, কিন্তু সমঝোতা হয়েছে। তিনি তার বক্তব্যে বলেছেন যে ফেব্রুয়ারি তো রোজার আগেও ভোট হতে পারে যদি সংস্কার এবং জুলাই সনদ বিষয়ে একটা ঐক্যমত্য হয়, এরকম যদি কিন্তু এখনো আছে। তবে যতটুকু জানা যাচ্ছে যে মোটামুটি এটা চূড়ান্ত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যদি অন্য কোনো বড় কোনো ঘটনা বা অঘটন না ঘটে তাহলে এটাই মোটামুটি চূড়ান্ত। সুতরাং ডিসেম্বর নয়, ফেব্রুয়ারিতে 2 মাসের একটা বাড়তি সময় ডক্টর মোহাম্মদ ইউনূস পাচ্ছেন, মানে ডিসেম্বরের টাইমলাইনের পরে যদি আমরা চিন্তা করি। তো এনসিপির সঙ্গে জামায়াত ইসলামীর অবস্থান কি হয়? জামায়াত ইসলামী আনুষ্ঠানিকভাবে, আমি এই ভিডিও যখন করছি তখন তারা আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি, কিন্তু এটা অনুমান করা যায় তাদের ভিতরেও এক ধরনের অসন্তোষ থাকবে, কারণ তারা চেয়েছিল এপ্রিলের প্রস্তাবটা মূলত জামায়াত ইসলামী যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি একাধিকবার বলেছেন যে এপ্রিলে ভোট হতে পারে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জুনের টাইমলাইন নিয়েছিলেন তখনও তারা এই কথা বলেছেন। ফলে এনসিপি এবং জামাত তাদের দিক থেকে এক ধরনের অসন্তোষ থাকবে। তবে জামাত যেহেতু একটা পুরনো রাজনৈতিক দল, ছাত্রদের মতো নতুন নয়, তাদের প্রজ্ঞার জায়গা থেকে হয়তো বা তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের আপত্তি করবে না মনে হচ্ছে, অন্তত এখন যে তাদের অবস্থান সে অবস্থান পর্যালোচনা, এটা মনে হচ্ছে তারা অন্তত এ বিষয়ে একটা সঠিক পদক্ষেপ নেবে। কিন্তু ছাত্ররা একটু মনে হয় ইমোশনাল বা আবেগী জায়গা থেকে সব সিদ্ধান্ত নিয়ে ফেলছে।
এবং খুব তাড়াহুড়া করে ফেলছে। তারা হয়তো ভাবছে যে নির্বাচন যত পিছিয়ে দেওয়া যাবে তত হয়তো বা তারা তাদের জনসমর্থন বাড়াতে পারবে, কিন্তু দিন যত যাচ্ছে তাদের জনসমর্থন কিন্তু কমছে, তাদের জনপ্রিয়তা কমছে। এবং এত বড় একটা গণঅভ্যুত্থানের পর যে বিপুল জনপ্রিয়তা তাদের ছিল, নানা রকম বিতর্কমূলক কর্মকাণ্ডে সেটা ভাটা পড়েছে। এটা নিয়ে আলাদাভাবে হয়তো বা কথা বলবো, কিন্তু মূল কথা হলো যে তাদের এই অসন্তোষ বা অসন্তুষ্ট হওয়া যৌক্তিক কিনা। যদি রাজনৈতিক প্রজ্ঞার জায়গা থেকে আমরা বলি তাহলে একেবারেই যৌক্তিক না। এই সিদ্ধান্তের পর ছাত্রদের যে নাখোশ বা তারা যে ক্ষুব্ধ বা তারা অসন্তুষ্ট, সেটা কতটা যৌক্তিক, এটা এখানে একটা ইমোশনাল একটা পার্সপেক্টিভ আছে। মানে তারা অনেকটা আবেগী হয়ে অনেক কথাবার্তা বলছেন, বাস্তবতার নিরিখে বলছেন না। সরকারের এখন যে অবস্থা, নানামুখী চাপ, বিতর্ক সব মিলিয়ে দ্রুত একটা নির্বাচন হয়ে গেলে, দ্রুত বলতে যে টাইম লাইনের কথা বলা হচ্ছে, এর মধ্যে নির্বাচন হলে সেটা দেশের জন্য মঙ্গল, সে কারণেই দেশের মানুষ এটাকে স্বাগত জানিয়েছে। এখন তারা যে মনে করছে সময় যত যাবে তাদের ভোট বাড়বে না, ভোট কমবে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তাদের এই যে তারা যে একটু আবেগী হয়ে উঠছে, মানে তারা অনেকের মনে করতে পারে যে আমাদের মনে হয় অনেক বিপদ হবে বা অনেক ধরনের আমাদের রাজনীতি শেষ এখানে, এমনটি নয়। ছাত্রদের রাজনীতি মূলত শুরু। আমি বরাবরই বলে আসছি যে বাংলাদেশে ছাত্রদের বা নতুনদের রাজনীতিকে স্বাগত জানাতে হবে, কারণ ছাত্ররা যখনই জেগে উঠেছে তখনই কিন্তু পরিবর্তন এসেছে। এই যে একটা স্বৈরাচারের পতন হলো, এখানে কিন্তু নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা যদি বলি, সেখানে নেতৃত্ব দিয়েছে মূলত লড়াইয়ে বা ব্যাপক একটা অংশগ্রহণ ছিল ছাত্রদের। তারপরে যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে আমাদের দেশে, সেখানেও কিন্তু ছাত্রদের ভূমিকা ছিল অগ্রগণ্য। সুতরাং ছাত্রদের রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত জরুরি, এবং এই যে ছাত্ররা বা অন্য যে কোনো ছাত্ররা, তরুণরা যখন রাজনীতি করবে সেটাকে আমাদের স্বাগত জানাতে হবে। এবং ছাত্ররা যদি বা তরুণরা যদি রাজনীতি না আসে, বাংলাদেশের রাজনীতি বা দেশের পরিস্থিতি পাল্টাবে না। এটা একেবারে পানির মতো সহজ আমরা বলি না সেটা। পুরনো রাজনৈতিক দলগুলোর কাছে খুব বেশি প্রত্যাশা নেই, কারণ তারা সেই এখনো পুরনো ধ্যান ধারণার মধ্যে আছে। তো ছাত্রদের মুষড়ে পড়ার কিছু নেই, অতি আবেগী হওয়ার কিছু নেই। এটা হচ্ছে সবচেয়ে বাস্তব কথা হলো এটা। বাস্তবতা মেনে নিয়ে তাদের পদক্ষেপ নিতে হবে, জনগণের কাছে যেতে হবে তাদের, এবং তাদের এই যে শেষ হয়ে যাওয়া বা এই যে ডিক্লাইন করছে তাদের পপুলারিটি বা জনপ্রিয়তা, এটাকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে জনমুখী পদক্ষেপ নিতে হবে, জনগণকেই কনভিন্স করতে হবে। আর সংস্কার ইস্যুতে অবশ্যই একটা ডিসেন্ট সংস্কার এই সরকারকে করে যেতে হবে। ছাত্রদের এই যে দাবি সংস্কার এবং জুলাই সনদ, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। আশা করবো যে এই বিষয়ে বিএনপি সহ অন্য দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারবে, এবং এই ছাত্রদেরকে তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অবশ্যই আমরা সমালোচনা করব, কিন্তু তারা যে ভূমিকা রেখেছে একটা স্বৈরাচারের পতনের ক্ষেত্রে, সেই ভূমিকাকে যেন আমরা ভুলে না যাই। এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল সফল হবে এটা আমরা প্রত্যাশা করি, আরও একাধিক রাজনৈতিক দল হবে এটা আমরা চাই, এবং তারা বাংলাদেশের রাজনীতিকে নতুন কিছু দেবে। আর এই এনসিপি বা তরুণদের রাজনৈতিক দলটি যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। মানে পরিবর্তনের জন্য এই ধরনের রূপরেখা বাস্তবায়নের প্রয়োজন আছে। অনেক বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো। এই রূপরেখা নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না, আমি একটা আলাদা ভিডিও করবে নিয়ে, অবশ্যই আপনারা দেখবেন সেটি। তবে ছাত্রদের বলবো যে ভাই, আপনাদের অসন্তুষ্ট হওয়ার কারণ থাকলেও আপনারা বাস্তব পদক্ষেপ নেবেন এবং জনগণের কাছে যাবেন, দলের বিতর্কিত দুর্নীতিবাদ নেতাদের দূরে রাখবেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন সাংগঠনিকভাবে, এবং অবশ্যই আইনগতভাবে পদক্ষেপ নিতে হবে। এবং প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে আপনারা বাংলাদেশকে নতুন রাজনীতি দেবেন, যে নতুন বাস্তবতার কথা আপনারা বলছেন, সেটা করলে আপনারা আবার জনপ্রিয় হবেন। আপনাদের শেষ হয়ে যায়নি কোনো কিছু, এই বাস্তবতা আপনাদের মেনে নিতে হবে। কোনো হঠকারী পদক্ষেপ নয়। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন, সেই সঙ্গে জনগণের কাছে যান আপনাদের সংস্কার প্রস্তাব নিয়ে। যতটা সংস্কার এই সরকার করবে সেটা তো করবেই, একই সঙ্গে যে সংস্কার করতে পারবে না, যেটা আপনাদের প্রস্তাবে আছে, সেটা আপনারা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করবেন, এবং কেনই সংস্কার জরুরি সেটা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যান। আপনারা জনপ্রিয় হবেন। বাংলাদেশে যে প্রথাগত রাজনীতি, এর বাইরে গিয়ে যদি আপনারা রাজনীতি করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা জনপ্রিয় হবেন, আপনাদের হারানোর কিছু নেই। দর্শক, আজকে এ পর্যন্তই। আমরা আশা করব যে বাংলাদেশে শান্তি ফিরবে এবং সবার মধ্যে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস এখন আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই ভালো, বাংলাদেশ এগিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। আপনারা সবাই, করোনা এখন অনেক ছড়িয়ে পড়ছে, ডেঙ্গু বাড়ছে, সবাই সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই চ্যানেলটি নতুন, বরাবরের মতো যেটাই বলি, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে।